রুমে শুনশান নীরবতা, বাইরে থেকে কোনো রকম শব্দ আসছে না। রুমটা পুরোটা সাউন্ড প্রুফ। জেবা নির্বিক চাহনি ধীর, হাজার কথাগুলো গলায় দলা পেকে আছে। সামনে বসা মানুষটা চেয়ারে আয়েসি ভঙ্গিতে বসে আছে। জেবা রাগ খুব দূরে ঠেলে ঘৃণা ভরক্ষণছে বলল, মিহির। ছি, তুই এতটা নিচে নামতে পারলি? তোর বুক কাঁপলো না একবারও আমাকে এভাবে কিডন্যাপ করতে? তুই না অয়নের বেস্ট ফ্রেন্ড, কিভাবে পারলি তুই ওকে এভাবে ফাঁসাতে? হুঙ্কার দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সজের লাথি দিয়ে কাঠের চেয়ারটা ফেলে দিল বেশ দূরে। ততে চেপে বলল, স্বার্থে আঘাত লাগলে কোনো সম্পর্কের গুরুত্ব নেই আমার কাছে। বেশি বাড়াবাড়ি করলে খুন করতেও কোনটা বোধ করব না আমি। এখন চুপচাপ আমি যা বলবো সেটা শুনবি, নাহলে সম্মান নিয়ে বাড়িতে ফিরতে পারবি না। কেঁপে উঠল চেপা, তুতলিয়ে বলল, কি করতে হবে? মিহির পকেট থেকে পেপার বের করে এগিয়ে দিল চেবার দিকে, তাড়া দিয়ে বলল, চেবা চুপচাপ সাইন করে এখানে। কি এটা? কিসের পেপার? খুলে দেখ। দৃষ্টিতে তাকালো মিহিরের দিকে, ফের আলতো হাতে খুললো পেপারের ভাঁজ। চমকালো বেশ ঝড়ের বেগে, তাকালো চক্ষু জোড়া। বাইরে বের হয়ে আসার উপক্রম। ম্যারেজ রেজিস্টার কাগজ তার হাতে, গোজা গোজা অক্ষরে সাইন করা। অয়নের কাপা কাপা স্বরে বলল, রাগ। এসব কি? আর আমি এখানে সাইন করব কেন? সাইন কর, বিয়ে হবে তোর আর অয়নের। কিন্তু অয়ন তো ম্যারিড, আমি ওকে বিয়ে করতে যাব কেন? বলছি না মুখে মুখে তর্ক করবি না, সাইন কর চুপচাপ। পারবো না আমি, কারোর স্বামী নিয়ে নিয়ে টানাটানি করার স্বভাব আমার নেই। আর সবচেয়ে বড় কথা, ছবি তোর বোন। তুই ভাই হয়ে বোনের বিয়ে ভাঙতে উঠে পড়ে লেগেছিস কেন? গজ গজ করছে মিহির, তাতে থোত চেপে বলল, ছবি আমার বোন না, ও আমার জান, জীবন, ভালোবাসা সব। ও শুধু আমার। ছবিকে কারোর সাথে মানতে পারবো না আমি। প্রয়োজনে খুন করে ফেলবো অয়নকে। যেভাবে বেশ চমকালো শঙ্কিত গলায় বলল, ছবি তোর বোন নাম মানে? আমি যে শুনলাম ছবি তোর বোন, আর অয়ন এই ব্যাপারে সাইন করলো কেন? মিহির ডেভিল হাসি দিয়ে বলল, অয়নের সাইন নকল করা এটা। এই পেপার নিয়ে তুই আহসান মঞ্জিলে গিয়ে অয়নের বউ দাবি করবি। পারবো না আমি, আমাকে মেরে ফেললেও এসব করব না আমি। ভালোবাসি আমি অয়নকে। শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায়ও আমার দ্বারা অয়নের কোনো ক্ষতি হবে না। আমি ভেবে অবাক হচ্ছি তুই এতটা খারাপ, এতটা নীচ। মিহির হিংস্র পশুর ন্যায় খাবড়ে ধরলো চেপাকে, চুল হাতের মুঠোয় দলা পাকে হিসিয়ে বলল, শালি মুখ সামলে কথা বল। যেবা ধিক্কার দিয়ে বলল, যেবা চরিত্রহীন কোথাকার! তোর চরিত্র এতটা খারাপ যে নিজের বোনের দিকে নজর দিলি, আর আমাকে ধমকাচ্ছিস। বেশি কথা বললে একদম কথা বলার শক্তি কেড়ে নেব। কতবার বলেছি ছবি আমার বোন না, ও আমার বাবা মায়ের পালিত সন্তান। ওকে আমি কখনো বোনের চোখে দেখি নাই, না ভবিষ্যতে কখনো দেখবো। থুতু ফেললো মিহিরের মুখে, ধিক্কার দিয়ে বলল, চরিত্রহীন কোথাকার! মিহিরের রাগ তরতরিয়ে বাড়ছে। যেবার চুলের মুঠি ফের শক্ত করে ধরে তেজি কঞ্চে বলল, বেশ তাহলে এই চরিত্রখানার বেশ তাহলে এই চরিত্রহীনের আসল রূপখানা দেখিয়ে দিয়েই দেখ, তোর চরিত্র নষ্ট করে দুজন সেম সেম হয়ে যায়। চেপে উঠলো চেপা, দমলো এবার, হাত জোর করে বলল, মিহির হো হো প্লিজ ছেড়ে দে আমাকে। করে হেসে উঠলো। হাসি থামিয়ে ঘাট দুই দিকে বাকি বলল, তাহলে আমার কথা মতো কাজ কর, ছেড়ে দিব। পারবো না আমি। ওকে, তাহলে আমি কতটা নিচে নামতে পারি দেখ শুধু। জেবাকে একটা নিজের কাছে টেনে আনলো, হাত মুচড়ে ধরে পেছন দিকে ঘুরালো, অন্য হাত দিয়ে কামিজের পেছনের অংশ এক টানে ছিঁড়ে ফেলল। ফের পেটে হাত দিয়ে একদম ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, লোভাত্মক পশুর মতো কামড়ে দিল ঘাড়ে। জেবা নিজেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে। পুরুষাত্মক শক্তির কাছে নারী শক্তি যেন দুর্বল, ভোজ্য দুর্বল। ডুকরে কেঁদে উঠল জেবা, ঘাড়ে কামড়ের জায়গায় রক্তের স্রোত। মিহির ধাক্কা দিয়ে জেবাকে ফেলে দিল ফ্লোরে। জেবা নিজেকে বাঁচাতে পিছাচ্ছে ধীরে ধীরে। মিহির একটানে প্যান্টের বেল্ট খুলে ছুঁড়ে ফেলে দিল দূরে। ঠোঁটে লেগে থাকা রক্তটুকু মুছে শয়তানি হাসি দিয়ে বলল, আর একবার ভেবে দেখ, আমার প্রস্তাবে রাজি হলে সসম্মানে ছেড়ে দিব তোকে। বড্ড মায়া হচ্ছে তোর উপর। জেবা বাঘিনীর ন্যায় গর্জে উঠল, ছিছিয়ে বলল, মিহিরের দম বন্ধ করে নিজের প্রাণ বিসর্জন দিব, তবু তোর মতো শয়তানের সাথে হাত মিলাবো না।
মিহিরের রাগ এবার বাদ সাধারণা মেঝেতে পিষে ধরল জেবাকে। দুই হাত চেপে ধরে গলায় মুখ ডুবালো। তৎক্ষণাৎ জ্বলে উঠল রুমের আলো। মিহিরের সম্বিত ফিরল। জেবাকে ছেড়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। দরজার পাশে দাঁড়িয়ে আছে প্রেম, পাভেল এবং শেখর। রাত থেকে তন্ন তন্ন করে খুঁজছে জেবাকে। আবির্ভাবের আদেশ অনুযায়ী শেখরও সঙ্গ দিয়েছিল ওদের। মিহির উঠে দাঁড়ালো। প্রেম, পাভেল মূর্তি বনে গেছে বন্ধুর। এ কেমন রূপ চোখের সামনে দেখছে। পাভেল ধিক্কার দিয়ে বলল, ছি, তুই এত খারাপ? গুমট পরিবেশ, বাতাসে শাঁসা শব্দ ব্যতীত কোনো রকম আওয়াজ নেই। উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঝাড়া দিল মিহির। পরপর চোখ গিলে নিল কয়েকবার। প্রেম, পাভেলের উপস্থিতি তার জন্য কিছুতেই সুখে নয়, নিষ্ঠাবান। পাভেল পাগলাটে প্রেম, তাকে আক্রমণ করলে সুস্থ ফেরা মুশকিল। পাশে ছুঁড়ে ফেলা বেল্ট হাতে তুলে সযত্নে পরে নিল ফের। দরজার পাশে মানুষদের এক ধাক্কায় কিছুটা সরিয়ে দিয়ে কোনো রকম প্রাণ নিয়ে পালালো। মিহিরের ধাক্কা কিছুটা দূরে সরে গেলেও তাল হারালো না প্রেম। পাভেল মুহূর্তে পিছু নিল মিহিরে। যেবা মাটিতে লুটিয়ে পড়েছে। শেখর আশ্চর্য বনে গেল। ওদের কথা ধরনে কিঞ্চিত আন্দাজ করতে পেরেছে কিডন্যাপার তাদের পরিচিত। শেখর দৌড়ে এসে বসল ঠিক জেবার পাশায়। জেবার উন্মুক্ত পিঠ। শেখর চক্ষুতা সংযত করে টি শার্টের উপর থেকে ফুল স্লিভের শার্ট খুলে দৃষ্টি ঘুরিয়ে পরিয়ে দিল সযত্নে। ফের তাকালো জেবার দিকে। গালে হালকা স্লাইড করে ডাকলো বারংবার। জেবার রেসপন্স নেই। জ্ঞান হারিয়েছে অতিরিক্ত ভয়ে। শেখর পড়ল মহাবিপদ। অপরিচিত মেয়ে, তার উপর জ্ঞান হারা। এখন বাইরে বের হবে কিভাবে? দিশেহারা হয়ে কল করল আবির্ভাবকে। রিসিভ হলো কয়েক সেকেন্ডেই। উদ্বিগ্ন গলায় আবির্ভাব বলল, শেখর, কোনো নিউজ আছে? পেয়েছো কি মেয়েটাকে? জি স্যার, পেয়েছি, তবে মেয়েটার সেন্স নাই, বের হতে পারছি না তো এখান থেকে। ওকে তুমি লোকেশন মেসেজ করে পাঠাও, আমি আসছি ওখানে। ঠিক আছে স্যার। কয়েক মিনিটের মধ্যে আবির্ভাব উপস্থিত হলো শেখরের পাঠানো লোকেশন অনুযায়ী। শেখর জেবাকে নিয়ে এখনো বের হয় নাই ভেতর থেকে। আবির্ভাব চবর্গে উচ্চারণ করে ফের কল করতে গেলেই চোখে পড়ল শেখরকে। পাজা ঘুরে কোনো মেয়েকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে শেখর। আবির্ভাব গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালো। ব্যঙ্গ কমছে বল, কি ব্যাপার শেখর সাহেব, তোমাকে কোনো মেয়ে ঘটিত কাজ দিলে তুমি তাকে সোজা কোলে চড়াও কেন? শেখরের গা পিত্তি জ্বলে গেল আবির্ভাবের কথা শুনে। তবে রাগ গিলে নিল। বসের সাথে রাগ দেখালে চাকরি থাকবে না। হতাশ কাঁদছে বলা, ওনার এক হাত ধরে টানতে টানতে কি বাইরে নিয়ে আসা উচিত ছিল স্যার? আবির্ভাব ফরকালো। শেখর যে রেগে গেছে বেশ বুঝতে পারলো। গাড়ির দরজা খুলে পড়ল, মেয়েটাকে ভিতরে শুইয়ে দাও। শেখর দেরি করলো না আর জেবাকে সযত্নে শুয়ে দিল গাড়ির পেছনের সিটে। গাড়ির দরজা আটকাতে গিয়ে জেবার মুখশ্রী চোখে পড়লো আবির্ভাবে। চমকালো বেশ শঙ্কিত গলায়। শেখরকে প্রশ্ন করলো, শেখর, আর ইউ শিওর উনি মিস জেবা? জি স্যার। তুমি মেয়েটার কাছে বসো, ভিতরে যাও, দেখো কোনো রকম আঘাত যেন না পায়। পারবো না আমি, আপনি বসুন, পরে আবার আমার চরিত্র নিয়ে টানাটানি করবেন। আবির্ভাব চোখ পাকিয়ে তাকাতে শেখরের কথা থেমে গেল। হুড়মুড়িয়ে বসলো জেবার পাশটায়। জেবা মাথা তুলে রাখলো নিজের কোলের উপর। আনমনেই তাকালো কয়েকবার। শ্যামবরণ মুখশ্রী, জ্ঞান হারা জেবার মায়াবী চেহারা যেন শেখরকে টানছে বারংবার। কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল ফু দিয়ে। ঘাড়ে তাজা ক্ষতের দাগ। শেখরের হাত বাড়ালো সেখানে। এখনো রক্ত গড়িয়ে পড়ছে। মুহূর্তেই হাত সংবরণ করলো। মেয়েটার উপরে যে বেশ টর্চার হয়েছে তা বুঝতে আর বাকি থাকলো না। মৃদু কণ্ঠে ডাকলো আবির্ভাবকে। কোনো রকম সাহস নিয়েই বলল, স্যার পানি হবে? ড্রাইভিং স্টিয়ারিং এ ডান হাত রেখে বাম হাত দিয়ে পানির বোতল শেখরের দিকে এগিয়ে দিল আবির্ভাব। শেখর হাত চান করে পানির বোতল নিল। বোতলের ক্যাপ খুলে হাতে কিছুটা পানি ঢেলে জেবার চোখে মুখে পানি ছিটা দিল। পিটপিট করে চোখ খুলল জেবা। অপরিচিত মুখ চোখে পড়তে হুড়মুড়ি উঠে বসল। এদিক ওদিক তাকে ঝুঁকড়ে কেঁদে উঠল। শেখর ব্যস্ত খুঁজছে বলল, প্লিজ ভয় পাবেন না, আমরা আপনাকে রেস্কিউ করেছি। আপনার বাসার ঠিকানা বলুন, পৌঁছে দিব আপনার বাসায়। জেবা জড়সড় হয়ে বসলো। তুতলিয়ে বলল, আমি এভাবে বাড়ি ফিরবো না, বাবা মা দেখলে ভীষণ কষ্ট পাবে। ফুটপাতের কোল ঘেঁষে গাড়ি দাঁড় করলো আবির্ভাব। পিছু ফিরে তাকালো জেবার দিকে। মিহি কণ্ঠে বলল, তাহলে বলুন কি করতে হবে? ড্রাইভিং সিটে আবির্ভাবকে দেখে চমকালো জেবা। কিছু বলতে গিয়ে থেমে গেল।
আবির্ভাব ফের জিজ্ঞেস করলো। কি হলো, কথা বলছেন না কেন? জেবা কাপা কাপা স্বরে বলল। পোশাক বদলে তবেই বাড়ি ফিরবো আমি। ঠিক আছে। শেখরের দিকে তাকিয়ে বলল। ওনাকে শপিং মলে নিয়ে যাও। জেবা ব্যস্ত কণ্ঠে বলল। না না, কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। ধমকালো আবির্ভাব কড়া কণ্ঠে বলল। মেয়ে মানুষের বেশি বোঝার স্বভাব মোটেই পছন্দ না আমার। যেটা বলছি সেটা শুনুন। বাধ্য হয়ে শেখরকে নিয়ে শপিং মলে ঢুকলো জেবা। মলের বেশিরভাগ পোশাকে ওয়েস্টার্ন। জেবা ওয়েস্টার্ন পোশাকে কমফোর্টেবল নয়। তার চোখ দুটো খুঁজছে বাঙালি পোশাক। ল্যাভেন্ডার কালারের চুড়িদার সামনে ধরল শেখর। কোনো রকম সব সঞ্চয় করে বলল। এটা পড়তে পারেন, ভালো লাগবে আপনাকে। জেবা কোনো রকম বাক্য ব্যয় না করে শেখরের হাত থেকে চুড়িদারটা নিল, ছুটল ট্রায়াল রুমে। ভিতরে গিয়ে পড়লো মহা মুশকিলে। ট্রায়াল রুমের দরজা লক ভাঙা। হঠাৎ কেউ ঢুকে গেলে তো সমস্যা। ফের বের হয়ে আসলো। শেখর ব্যস্ত কণ্ঠে শুধল। কি হলো, চলে আসেন কেন? জেবা মাথা নিচু করে বলল। দরজার লক ভাঙা। ওকে, আপনি ভিতরে যান, আমি বাইরে আছি, কেউ যেতে পারবে না। শেখরকে বিশ্বাস করে ট্রায়াল রুমে ঢুকলো জেবা। পোশাক পাল্টে বের হলেও কয়েক মিনিটের মধ্যে শেখরের চক্ষু জোড়া আটকালো জেবার পানে। আনমনে তাকিয়ে থাকলো বেশ কিছু সময়। শেখরের এহেন চাহনিতে অপ্রস্তুত হয়ে পড়ল জেবা। গলা খাকারি দিয়ে বলল। হয়ে গেছে আমার, চলুন এবার। সবিত ফেল শেখরের। এদিক ওদিক তাকে নিজেকে ধাতস্থ করলো। বিল পে করতে গিয়ে জেবা পড়লো মহাবিপদে। ব্যাগটা হয়তো কোথাও পড়ে গেছে, ব্যাগে টাকা ছিল। এখন বিল পে করবে কিভাবে? শেখর ব্যস্ত কণ্ঠে বলল। আপনি সরুন, আমি বিল পে করে দিচ্ছি। না না, আপনার থেকে টাকা নিব না, আপনি ফোনটা দিন, আমি বাবার থেকে টাকা নিচ্ছি। পরে পরিশোধ করে দিয়েন, আপাতত ধার হিসেবে নিন। কিন্তু আপনাকে তো আমি চিনি না, পরিশোধ করব কিভাবে? একটা কাজ করুন, আপনি আমার ফোন নাম্বারটা রাখুন, পরে যোগাযোগ করে নিয়েন। প্রস্তাবটা বেশ পছন্দ হলো জেবার। মৃদু হেসে বলল। ঠিক আছে। শেখর আর দেরি করল না। ওয়ালেট থেকে টাকা বের করে বিল পে করলো দ্রুত। জেবার দিকে তাকে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল। চলুন, বাইরে স্যার অপেক্ষা করছে, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আমরা আবার অফিসে যাব। ঠিক আছে, চলুন। দুপুরের খাবার খেয়ে ফুরফুরা মেজাজে রুমের দিকে পা বাড়ালো অয়ন। প্রেম এবং পাভেল কল দিয়ে জানিয়েছে জেবাকে উদ্ধার করা হয়েছে। জেবা একদম সুস্থ আছে। তবে মিহিরের রূপ উন্মোচন ঘরে নাই অয়নের কাছে। অয়ন মিহিরের সম্পর্কে বেশ জোরালো। মিহিরের এমন রূপ সামনে আসলে অয়ন বেশ ধাক্কা খাবে। জেবা অনুরোধ করে বলেছে অয়নকে যেন আপাতত এইসব জানানো না হয়। যদিও প্রেম জানাতে চেয়েছিল, তবে জেবার অনুরোধ রাখতে নিজের মুখ বন্ধ রেখেছে। গুনগুন করে গান গেয়ে দরজার পাশে আসতে আটকে গেল বাহিরে। ছবি দরজার সামনে দাঁড়িয়ে আছে। অয়ন মৃদু কণ্ঠে বলল। ছবি সরে যাও, ভেতরে যাবো আমি। নড়ল না এক চুল। দাঁড়িয়ে থাকলো সেখানে। অয়ন অয়ন ধমক স্বরে বলল। কি হলো, সরছো না কেন? ছবি তুতলিয়ে বলল। ছবি আপনি একটু পরে আসুন না প্লিজ। কেন? কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে থাকলো সেভাবে। অয়নের এবার চোখ মুখ শক্ত হয়ে গেল। কড়া কণ্ঠে বলল। তোমাকে কোনো প্রশ্নগুলো জবাব দাও না কেন? ওভাবে বিদ্যুতের খামার মতো দাঁড়িয়ে আছো কেন, সেটা বলো আগে। ছবি তুতলিয়ে বলল। অয়ন আসলে আমার শাড়ির কুচি খুলে গেছে, আমি ঠিক করতে পারছি না। শান্ত স্বরে বলল। যেটা ক্যারি করতে পারো না সেটা পড়তে চাও কেন? ওয়াশরুমে গিয়ে ঠিক করে আসো, যাও। আমি নড়তে পারছি না, ওয়াশরুমে যাব কি করে? তাহলে কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? শাড়ি উঁচু করে ধরে ভিতরে যাও বলছে। অয়নের কথা অনুযায়ী শাড়ি উঁচু করে ধরল ছবি। দু এক পা ফেলতে শাড়ির কুচিতে ল্যাংকে ধাপ্পাস করে পড়লো মেঝেতে। অয়ন ব্যস্ত পায়ে গিয়ে ছবির পাশে বসে শঙ্কিত গলায় বলল। কি হলো, পড়লে কিভাবে? হার কত দেখি, ব্যথা পেয়েছো কোথায়? কোমরে বেশ জোরেই ব্যথা পেয়েছে ছবি। চোখ ফুলিয়ে কেঁদে উঠলো বাচ্চাদের মতো। ফুপাতে ফুপাতে বলল। এখানে ব্যথা পেয়েছি। অয়ন হাত বাড়লো ছবির দিকে, মৃদুস্বরে বলল। হাত ধরো আমার, উঠো, দেখছে কোথায় ব্যথা পেয়েছো। ছবি অয়নের হাত না ধরেই নিজে নিজে ওঠার চেষ্টা করছে। অয়নের রাগ হলো বেশ। ছবির হাত চেপে ধরে এক ঝটকায় টেনে তুলে তার করালো শাড়ির কুচি অংশ খুলে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ছবি চট করে শাড়ি হাতে তুলে নিল। চেষ্টা চালালো কুচি দেওয়ার, তবে বরাবরের মতোই চোপার কুচি কিছুতে দিতে পারছে না। এক সাইডে কুচি দিলে তো অন্য সাইডে খুলে যাচ্ছে। তাকালো অয়নের দিকে হতাশার চোখে মুখে। অয়নের যখন নিলিপ্ত চবরকে উচ্চারণ করে শাড়ি তুলে নিল হাতে। শাড়ির এক অংশ ঘুরিয়ে ঘুরিয়ে কোনো রকমে কুচি দিয়ে নিল। আচমকা
চোখ পড়ল ছবির উন্মুক্ত পেটের দিকে। ফর্সা মসৃণ পেটের মাঝ বরাবর কালো ছোট একটা বিউটি স্পট, যা পেটের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে তুলেছে। অয়ন চোখ জোড়া বন্ধই করে নিল। জোরে জোরে শ্বাস পড়ছে। এভাবে আর কিছু সময় দাঁড়িয়ে নির্ঘাত নিজের নিয়ন্ত্রণ হারাবে। শাড়ির কুচি ছবির হাতে ধরিয়ে দিয়ে গভীর গলায় বলল, গুছে নাও, ধরো। আর শোনো, নেক্সট যেন এসব পড়তে না দেখে। ছবি কুচি হাতে নিয়ে গুজে নিল সযত্নে। মাথা দুলিয়ে ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে, আর পরবো না। অয়ন এক মুহূর্ত আর দাঁড়ালো না, সেখানে ছুটল বেলকুনির দিকে। বুকের মধ্যে যেন কালবৈশাখী ঝড় বয়ে চলেছে। চোখ বন্ধ করলে ভেসে উঠছে ছবি নিঃস্বার্থক পেজ। জোনাকির আলোর মতন জলজল করছে বিউটি স্পট। কেমন অস্থিরতা কাজ করছে। এমন অনুভূতি কেন হচ্ছে তার? হাত মুষ্টি পাকিয়ে বেলকুনির গ্রিলে জোরে খুশি মারল। সব প্রচেষ্টা যেন মনোযোগ অন্য দিকে ঘোরানোর। লৌহ ধাতবে শক্তপোক্ত আঘাত পেয়ে হাতের বেশ কিছু জায়গায় কেটে রক্ত ঝরছে। সাদা টাইলস রক্তে মাখামাখি। বেলকুনি থেকে সোজা রুমে এসে বিছানার বালিশে মুখ গুজে দিল। ছবি গোসল সেরে সবে মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। সাদা পাকিস্তানি লোনের 3 পিসে একদম স্নিগ্ধ শুভ্র পরি লাগছে। মাথা থেকে তোয়ালেটা সরাতেই চোখে পড়লো মেঝেতে। সারা মেঝেতে রক্তের ছিটা। বিছানার দিকে তাকাতে চমকে উঠল। আর উপর হয়ে বালিশের মুখ গুজে শুয়ে আছে। ডান হাতে চিরচে রক্ত পড়ছে। মাথা থেকে তোয়ালে খুলে ড্রেসিং টেবিলের উপর রেখে দ্রুত পায়ে ছুটে গেল অয়নের পাশে। ব্যস্ত হয়ে বলল, এ কি, আপনার হাত কাটলো কি করে? অনেক রক্ত ঝরছে। ছুটে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। তুলোতে ওষুধ লাগে। হাত চেপে ধরতে চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে উঠল অয়ন। শোয়া থেকে উঠে বসে রাম ধমক দিয়ে বলল, তোমাকে কতবার বলেছে অধিকার ফলাতে আসবে না আমার উপর। অয়নের ধমকে কেঁপে উঠল ছবি। চোখ মুখ খিচে বন্ধ করে নিল। বন্ধ চোখের পাতা জোড়া কাঁপছে বিরামহীন। ছবির মুখের এমন অভিব্যক্তি দেখে অয়ন আবারও নিজেকে হারালো। তাকিয়ে থাকলো অপলক দৃষ্টিতে। গোসল করা সাদা পোশাকে যেন শুভ্র পরি বসে আছে অয়নের সামনে। দৃষ্টি যেন সরছেই না তার। আনমনে হাত বাড়লো ছবির দিকে। গালে হাত রাখতে গিয়েও থেমে গেল। অদৃশ্য কোনো বাধা যেন আটকে দিয়েছে তার হাত। ছবি চোখ খুলল। এবার কাপা কাপা স্বরে বলল, আপনার হাত দিয়ে রক্ত ঝরছে, দয়া করে উত্তেজিত হবেন না। আমি কোনো অধিকার ফলাচ্ছি না, ঔষধ তো লাগিয়ে দিয়ে চলে যাব। অয়ন তখনও একগানে তাকিয়ে আছে ছবির দিকে। ছবি গলা খাকারি দিল। অয়ন এবার সম্বিত ফিরে পেল। এদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, দরকার নেই, তুমি কি মাকে বাঁচিয়ে দাও। মা এসে ওষুধ লাগিয়ে দেবে। আর যখন তখন আমার সামনে ঘুরঘুর করবে না। আমি রুমে থাকলে রুমে আসবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। ছবি খাড় বাঁকিয়ে বলল, আচ্ছা, ওকে, এখন যাও, মাকে পাঠিয়ে দাও। আমি লাগিয়ে দেই না প্লিজ, মা হয়তো কোনো কাজ করছে। বেশি কথা বলো না, যেটা বলছে সেটা করো। হতাশ ছবি উঠে দাঁড়ালো। পা বাড়লো দরজার দিকে। দরজার কাছাকাছি আসতে কিছু একটা ভেবে আবারও ছুটতে গিয়ে বলল, অয়ন একটা কথা বলবো? বিরক্ত হয়ে বলল, আবার কি? না মানে বলছিলাম কি, রাতে তো আপনি এই ঘরে থাকেন তাই না? তাহলে আমি কোথায় যাব? আপনি থাকলে তো আমি এই রুমে আসতে পারবো না। অয়নের চোখ মুখ শক্ত হয়ে উঠলো। তাতে দর চেপে বলল, থাকো, আমি বনবাসে চলে যাব। ছবি খিকি করে হেসে উঠলো। অয়ন চোখ মুখ কুচকে তাকালো ছবির দিকে। ধমকালো বেশ জোরে। ছবির এই মেয়ে হাসছো কেন? হাসি থামিয়ে বলল, আপনি বনবাসে গিয়ে গাছের পাতা গাছের ছাল পরিধান করে জঙ্গলে জঙ্গলে ঘুরবেন, এটা ভেবেই আমার হাসি পাচ্ছে। অয়ন রাগে হাতের মুঠো পাকাতে গিয়ে কাটা জায়গায় বেশ জোরে ব্যথা পেল। মৃদু আর্তনাদ করে উচ্চ স্বরে বলল, তুমি যাবে নাকি আমি অবশ্যই মাকে ডাকতে যাব? আপনি বসুন, আমি যাচ্ছি মাকে ডাকতে। ছবি ছুটলো শাহানারাকে ডাকতে। শাহানারা দুপুরের খাবার খেয়ে সবে মাত্র রেস্ট নিতে বসেছিল। ছবির ডাকে ছুটে আসলো অয়নের রুমে। গমগমে পায়ে অফিস ঢুকলো সারা। কনফারেন্স রুমে বিদেশি ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং সারছে আবির্ভাব। কনফারেন্স রুমের সামনে দাঁড়াতে গার্ড আটকে দিল সারাকে। ব্যস্ত কণ্ঠে বলল, ম্যাম, ভিতরে মিটিং চলছে, এখন রুমে যেতে পারবেন না আপনি। সারা রুদ্ধ কণ্ঠে বলল, আমার মিস্টার চৌধুরীর সাথে জরুরি কথা আছে, এক্ষুনি যেতে হবে আমাকে। পথ ছেড়ে দাঁড়ান, ভেতরে যাব আমি। সরি ম্যাম,
স্যারের অনুমতি ছাড়া আপনাকে ভিতরে ঢুকতে দিতে পারি না। সারা গার্ডকে তোয়াক্কা না করে হুড়মুড়িয়ে ঢুকলো রুমে। লম্বা লম্বা টেবিলের একদম সামনে বসেছে আবির্ভাব। শেখর চৌধুরী গ্রুপের সকল প্রোডাক্টের উপর প্রেজেন্টেশন দিচ্ছে সারা। রুমে ঢুকে সবার দৃষ্টি আটকালো সারার দিকে। চমকালো আবির্ভাব, রাগও হলো বেশ। ব্যবসার ক্ষেত্রে সর্বদা সিরিয়াস সে, কোনো রকম হেলাফেলা তার পছন্দ না। চেয়ার ছেড়ে চট করে উঠে দাঁড়ালো ক্লায়েন্টের দিকে, বিনয় দৃষ্টিতে তাকে অনুরোধ স্বরে বলল, আপনারা একটু ওয়েট করুন, আমি ডেকে নিচ্ছি আপনাদের। মুহূর্তেই হুড় হুড় করে বেরিয়ে গেল সবাই। সারা হাতের শপিং ব্যাগ খানা ছুঁড়ে মারল আবির্ভাবের মুখের উপর। দৃষ্টি করা রাখে তাতে তহত চেপে বলল, আপনার কি আমাকে ভিখারি মনে হয়? আমি ড্রেসটা মলে ব্যাগ দিয়েছি, কজ আমি কারোর দান নিই না। তাহলে সেটা আমার বাসায় পাঠানোর সাহস পান কোথায়? আবির্ভাব হাত মুঠো পাকিয়ে চোখ বন্ধ করে রাগ সংযত করার চেষ্টা করছে। শেখর তাকলো স্যারের দিকে, ভয় চোখ গিলে নিল বারংবার। মৃদু স্বরে স্যার ডাকতে গেলে আবির্ভাব হাত উঁচিয়ে থামিয়ে দিল শেখরকে। চোখ পাকিয়ে তাতে তহত চেপে বলা, তোমাকে কি আলাদাভাবে ইনভাইট করতে হবে রুম থেকে বের হওয়ার জন্য? শেখর তুমল মাথা নিচু করে বেরিয়ে যাওয়ার সময় ফের বলল, স্যার ম্যাম ভুল করে ফেলেছে, ওনাকে নিয়ে যাচ্ছি আমি। আবির্ভাব হুঙ্কার ছেড়ে বলা, শেখর, আই সেইড গেট আউট অফ হেয়ার। শেখর ফুস করে নিঃশ্বাস চালাও। সারার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বের হলো রুম থেকে। আবির্ভাব এক পা দুপা করে এগোচ্ছে সারার দিকে, অস্ত্র কণ্ঠে ধমক দিয়ে বলা, হু দ্য হেল আর ইউ? আমার গায়ে ব্যাগ ছুঁড়ে মারার সাহস কোথায় পান? সারা কেঁপে উঠল আবির্ভাবের ধমকে, পেছালো কয়েক কদম, তুতলিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন? আবির্ভাব এক ঝটকায় সারাকে নিজের কাছে টেনে আনলো। সারা ভয়ে চোখ খিচে বন্ধ করে নিয়েছে। আবির্ভাবের রাগ দমলো এবার। সারাকে এতটা ভয় পেতে দেখে আর রাগ দেখাতে পারল না। এলোমেলো চুল গুলো কানে গুজে দিয়ে ফিসফিসিয়ে পড়ল, আপনি বড্ড অশান্ত সারা। আমাকে ডোবাতে কেন এত আয়োজন আপনার? আপনার তেজি চাহনি দেখলে যে আমি এলোমেলো হয়ে যাই, ক্ষণে ক্ষণে হারিয়ে ফেলি আমার আমিটাকে। বড্ড অসভ্য হয়ে যেতে ইচ্ছে করে। আবির্ভাবের নিঃশব্দ কণ্ঠস্বর, সারার উষ্ঠর স্পন্দন ক্রমাগত। আবির্ভাবের বুকে চোখ মুখ হিসে লেপটে আছে। আবির্ভাব ঘাড় ঝুঁকালো কিছুটা। স্পন্দিত উষ্ঠতয় নিমিষে দখল করে নিল নিজের নিষাত্মক উষ্ঠজোড়া দ্বারা। কামড়ে ধরল অদর বিভাগ, ছাড়লো কয়েক মিনিট পর। আবির্ভাবের বাদন থেকে ছাড়া পেতে কিছুটা দূরে সরে দাঁড়ালো সারা। শ্বাস পড়ছে দ্রুত, হাঁপাচ্ছে ক্রমাগত। চোখের কোণায় জমেছে অশ্রু। হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে মুহূর্তেই কনফারেন্স রুম ছেড়ে বাইরে বের হলো সারা। তেজি রোদের ছটা জানালার পর্দা ভেদ করে রুমে প্রবেশ করেছে। মেঝেতে হাঁটু গেড়ে বসে সমস্ত কাগজ এলোমেলো ভাবে দেখছে অয়ন। সে কখন থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস খুঁজছে, তবে বারবার ব্যর্থ। কাঙ্ক্ষিত ডকুমেন্টসগুলো চোখে ধরা দিচ্ছে না। অয়ন খানিক রাগ দেখে ফাইলগুলো ছুঁড়ে ফেলো দূরে। আলমারি দরজা খুললো বেশ জোরে। সমস্ত জিনিসগুলো উল্টে পাল্টে করে দেখতে গিয়ে চোখে পড়লো কালো বড় সাইজের সুতির ব্যাগের উপর। চোখমুখ কুচকে ফেলো নিমেষে। মুহূর্তেই মনে পড়লো তার সার্টিফিকেট, সিবি সব এখানে রেখেছিল, কিন্তু এখন জায়গা দখল করে রেখেছে ব্যাগটা। ফাইলগুলো কোথায়? ডান হাত দিয়ে নিজের চুল খামচে ধরে বাম হাত কোমরে ঠেকে রাগে হিসিস করছে জোরে জোরে। কয়েকবার শ্বাস নিয়ে হাত ছাড়ল। মা, কোথায় তুমি? এদিকে আসো তো। শাহানারা সবে মাত্র নিচে নেমেছিল। অয়নের ডাকে কানে যেতে ছুটে আসলো। ব্যস্ত কণ্ঠ সুত হলো, কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন এভাবে? এখানে আর ফাইল রেখেছিলাম, ওটা গেল কোথায়? সকালে ইন্টারভিউ আমার, অথচ এখন ফাইলই লাপাত্তা। শাহানারা ফিকুটালো মিহি কণ্ঠে বলল, বাহ, বিয়ে করেছিস এখন, তোর সব কিছুর কোথায় সেগুলো ছবি জানবে, ওর থেকে জিজ্ঞেস কর। ওই মেয়ে জানবে মানে কি? আমার জিনিসও ওই মেয়ে হাত দিবে কেন? শাহানার রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অয়নের এহেন কথায় থেমে গেল পাঁচরা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শাড়ির আঁচল দিয়ে ঘামটুকু মুছে শঙ্কিত গলায় বলল, কি বললি? এই মেয়ে কাকে বলছিস? ছবিকে এভাবে সম্বোধন কেন করছিস? অয়ন পিছনের দিকে ঘুরলো, জিপায় কামড় দিয়ে নিজের মাথা নিচে টোক্কা দিল। খানিক হাসার চেষ্টা করে তুতলিয়ে বলল, তুমি জানো তোমার বৌমা সবসময় দৌড়ের উপর রাখে আমায়, হুদায় ঝগড়া করে, কিচ্ছু বলে জানা তাকে, বললেই কোমরে আঁচল গুজে তেড়ে আসে।
একটু আগে ঝগড়া করে রুম থেকে বের হয়েছে। এর জন্য এখন থেকে ওকে ওই মেয়ে ডাকবো। শাহানারা ছোট চিপে হাসছে। ছেলের এমন বাচ্চা বাচ্চা কথাগুলো শুনে যেন হাসি আটকে রাখাই দায়। খানিক এগিয়ে গিয়ে অয়নের কান টেনে ধরে বলল, আমার বৌমার নামে কোনো রকম নালিশ কিন্তু শুনবো না আমি। ছবি অনেক মিষ্টি একটা মেয়ে, ঝগড়া করার মতো কোনো কাজ অবশ্যই করেছো তুমি, এই জন্যই ঝগড়া করেছে। মা, তুমি তোমার ছেলের পক্ষ না নিয়ে মেয়ের পক্ষপাতিত্ব করছো। করছি। খবরদার ওর সাথে ঝগড়া করবে না, আমি কি ওকে পাঠিয়ে দিচ্ছি। তোমার ফাইল খুঁজে দিবে ও। তুমি খুঁজে দাও না। পারবো না, চুপ করে দাঁড়া এখানে। শাহনাজ চট চলতে বের হলো রুম থেকে। অয়ন আর চোখে তাকালো মায়ের যাওয়ার পানে। বুকে হাত দিয়ে স্বস্তি নিঃশ্বাস ছিল। একটু হলে ধরা পড়তো নির্ঘাত। ছবি আর আয়নের সম্পর্ক আর 10টা স্বামী স্ত্রীর মতো না। এটা বাড়ির কাউকে জানতে দিতে চায় না অয়ন। বাড়ির বাকি সদস্যরা আসল ঘটনা জানতে পারলে ছবির উপর অত্যাচার আরও বাড়ি দিবি দ্বিগুণ। অয়নের ভাবনার মাঝেই দরজার টোকা পড়ল। মৃদু কেঁপে উঠল অয়ন। দরজার ওপাশে নাক সমান ঘুমটে দিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে ছবি। অয়নের উদ্দেশ্যে ছোট্ট করে প্রশ্ন করল, ডাকছিলেন আমায়? অয়ন ক্ষিপ্ত স্বরে বলল, আমার আলমারিতে ব্যাগ রেখেছে কে? ছবি কাঁপা কাঁপা স্বরে বলল, অয়ন তাতে আমি মেঝেতে রেখে ব্যাগটা নষ্ট হয়ে যাচ্ছিল, আলমারিতে দেখলাম জায়গা পড়ে আছে তাই ব্যাগটা রেখে দিলাম। তো চেপে বলল, খালি দেখলে জায়গা করে নিতে হবে। আমার ওখানে একটা ফাইল রাখা ছিল, ওটা কোথায়? কোন ফাইলের কথা বলছেন? কালো রঙের যে ফাইল, ওটার কথা বলছেন কি? অয়ন ছবির দিকে ভালোভাবে তাকালো। ছবি দরজার ওপাশে উল্টো হয়ে ঘুরে কথা বলছে ওর সাথে। সরু চোখে তাকিয়ে থমকে বলল, এই মেয়ে, বেয়াদবের মতো মুখ ঘুরিয়ে কথা বলছে কেন? আর ঘরে না ঢুকে দরজার ওপাশে কেন দাঁড়িয়ে আছো? আপনি তো বলছেন আপনার সামনাসামনি যেন না ঘুরি, আর আপনি ঘরে থাকলে যেন ঘরে না আসি, এই জন্যই তো যাচ্ছি না। অয়নের ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাটিয়ে ফেলতে। প্রচুর রাগ হচ্ছে তাতে দর চেপে বলল, তোমার সাথে কথা বললে আমি পাগল হয়ে যাব। আমার ফাইল কোথায় রেখেছো বলো, বলে বিদেহ আমার সামনে থেকে। ছবি ঘুরে হাত তুলে আঙুল দিয়ে ইশারায় দেখালো, ওখানটায়। ওখানটায় মানে? বিছানার উপর কোনো ফাইল তো দেখছি না। তুমি কি আমার সাথে মজা করছো? আমি কি একবারও বলেছি বিছানার উপরে? দেখুন তোষকের নিচে। হোয়াট? তোষক? তুমি আমার রুমে তোষক পেলে কোথায়? তুমি ম্যাট্রেসের কথা বলছো কি? ছবি খাট দোলালো। অয়নের দৃষ্টি হতাশায় ভরা। হাত মুঠো পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আল্লাহ, আমার তুলে নিয়ে যাও তুমি, নাহলে মই পাঠাও, আমি নিচে উঠে যাচ্ছি। ছবি খিকি করে হেসে উঠল। অস্পষ্ট স্বরে বলল, মই দিয়ে উঠলে পায়ে ব্যথা পাবেন তো, অন্যভাবে ওঠার চেষ্টা করতে পারেন। কন্ট্রোল ইউরসেলফ অয়ন। তোমার ভুলে গেলে চলবে না, তুমি পাবনা থেকে পাগল ধরে বিয়ে করে আনছো। অয়ন চোখ বন্ধ করে নিল। বুকে হাত পুড়িয়ে বলল। ছবি ঘুমটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। কোমরে হাত গুজে গটগট পায়ে রুমে ঢুকলো। অয়নের সামনাসামনি দাঁড়িয়ে আঙুল তুলে বলল, কি বললেন আপনি? আমি পাবনার পাগল? না, আমি ভুল বলেছি। তুমি পাবনার পাগল না, পাগলে। তোমার সাথে থাকতে থাকতে না জানি আমিও কোনোদিন পাগল হয়ে যাই। শাট আপ! আপনার হয়তো জানা নেই, পাবনার মানুষ পাগল ভালো করার ডাক্তার, নট পাগল। এই মেয়ে, তুমি আমাকে শাট আপ বললে? বললাম। শুনুন, আপনার ফাইল বের করে দেই। তোমরা না বড্ড বাঁচো। আমার ফাইল বেছানোর নিচে আর কখনো রাখতে দেখলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। শুনুন, তোষকের নিচে গুরুত্বপূর্ণ কাগজ রাখতে হয়, ইঁদুর তেলাপোকা কাটার সম্ভাবনা থাকে না। আমাদের গ্রামের সবাই তোষকের নিচেই রাখে। আপনার ফাইলটা দেখে মনে হলো গুরুত্বপূর্ণ কাগজ আছে, তাই তোষকের নিচে রেখেছি। তোমার কি মনে হয় এটা তোমার গ্রাম? আমার ঘরে কোনো ইঁদুর তেলাপোকা নেই। নেক্সট যদি আমার কোনো কিছু হাত দিতে দেখেছে, একদম থাপড়েই কান গরম করে ফেলবো। আমার সামনে থেকে যাও এখন, তোমাকে দেখলে আমার মেসেজ বিগড়ে যাবে। ছবি পিপির করে বলল, এই জন্যই কারো ভালো করতে নেই, ওনার ভালোর জন্য রাখলাম, আর এখন আমাকেই কথা শোনাচ্ছে। আবার বিড়বিড় করছো? ছবি মুখ ভেঙচিকে যায় তৈরি করে রুম ছাড়ল। অয়ন দীর্ঘশ্বাস পেল নিতারণ। ম্যাট্রেসের নিচ থেকে ফাইল বের করে ঝেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোন কেঁপে উঠল। তৎক্ষণাৎ ফাইল বিছানা ছুঁড়ে ফোন রিসিভ করে কানে ধরল। মৃদুস্বরে বলল, হ্যালো, কি বলছেন? ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। অয়ন ফের একই প্রশ্ন করলো। জেবা আস্তে করে বলল, অয়ন ব্যস্ত আছিস কি? কান থেকে ফোন নামিয়ে নম্বর চেক করে বলল, জিবা তুই? সরি, আমি নাম্বার না থেকে রিসিভ করে ফেলেছি।
কেন, আমার নাম্বার দেখলে কি রিসিভ করতেন না? কিসব বলছিস? তোর নম্বর দিয়ে রিসিভ করবো না কেন? কেমন আছিস তুই? ঠিক আছিস তো? জেবা ছোট্ট করে বলল, ঠিক আছে, একটু দেখা করতে পারবি কি? কোথায় আসতে হবে বল, আমি চলে আসবো।